আমি এই শাড়ি পরব না রিহান ভাই। রিহান মাত্র রুমে প্রবেশ করেছে। তার উপস্থিতি টের পেয়ে মীরা মাথা নিচু করে মিনমিন করে উপরোক্ত কথাটা বলে। রিহান ফোন বিছানায় ছুঁড়ে ফেলে শার্টের বোতাম খুলতে খুলতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় মীরা রদিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কেন? মীরা হুট করে মাথা তুলে রিহানের দিকে তাকালো। তার চোখে মুখে চঞ্চলতা ফুটে উঠেছে। লজ্জায় গাল অল্প গরম হয়েছে। মীরা বা হাত গালে ছুঁয়ে দেখল সত্যি গরম হয়েছে। তবে এই শাড়ি দেখে মেয়ের লজ্জা করছে, যখন এটা পরবে তখন কি অবস্থা হবে? রিহান ভাইয়ের সামনে কি করে আসবে? মীরা নিজের হাতের শাড়িটার দিকে আবার তাকালো। কালো রঙের চমৎকার দেখতে জর্জেট একটা শাড়ি, ব্লাউজ ম্যাচিং, তার সাথে রয়েছে ডায়মন্ডের একটা কণ্ঠ নেকলেস, এক জোড়া দুল। মীরা সবকিছু ভালো লাগলেও শাড়ি ভীষণ পাতলা দেখে আর ভালো লাগলো না। আগের ন্যায় কণ্ঠে আবার মীরা ঝটপট বলে উঠল, এটা এটা আপনি বুঝতে পারছে না, এটা ভীষণ পাতলা। তো? রিহান ততক্ষণে নিজের গা উন্মুক্ত করে ফেলেছে। পুরুষটার গায়ে এখন শুধু প্যান্ট। মীরা মুখ ঘুরিয়ে রাখে। রিহান ওর থুতনিতে 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। মীরা অল্প ব্যথা পায়, তবে শব্দ করে না কোনো। রিহানের উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে মেয়েটার হৃৎপিণ্ড দ্রুত লাফালাফি করছে। শরীর শিরশির অনুভূতি হয়। জানালো, আমার লজ্জা করবে? নো প্রবলেম, তোর লজ্জা রাতে আমি এমনিতেই ভেঙে দেব। সো চিল জান, যা দ্রুত রেডি হয়ে আয়। রিহান নিজের অধর গোল করে ফু দেয় মেয়েটার অধরে। অতঃপর মীরার অপুরো মুখের দিকে এলোমেলো দৃষ্টি বুলিয়ে ফিসফিস করে বলে উঠল। মীরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। আর যখন চোখ খুলে তখন পুরো রুম ফাঁকা ছিল। অবাক হয়ে এদিক ওদিক তাকাতে দেখল দরজা দিয়ে কারিরা বেগম রুমে প্রবেশ করছেন। মীরা উনাকে দেখে আরো লজ্জায় মিয়ে গেল। কারিরা বেগম শাড়ি পরাতে এসছে মীরাকে। মীরা উনাকে দেখে না চাইতেও জোর করে হাসল। কারিরা বেগম নিজেও চমৎকার হাসলেন। অতঃপর দরজা বন্ধ করে এসে মীরার শাড়ি নিয়ে বলল, তুই যা, ফ্রেশ হয়ে এগুলো পরে আয়। আমি অপেক্ষা করছি। মীরা নিজের হাতে শাড়ির সাথে সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়াশরুম চলে গেল। ফিরা এলো 10 মিনিটের মাথায়। কালো ব্লাউজের উপর শুভ্র রঙের টাওয়াল জড়িয়েছে। কারিরা বেগম হাসলেন। খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিল মীরাকে। মীরা অবাক হয়। এত সুন্দর করে শাড়ি পরিয়েছেন মীরারও একটু অস্বস্তি হচ্ছে না। শাড়ি পাতলা হলেও কি সুন্দর পেট পিঠ থেকে দিয়েছেন। কারিরা বেগম হালকা করে মেকআপও করিয়ে দিল মীরাকে। অতঃপর কপালে চুমু খেল। মুচকি হাসল। বলল, পছন্দ আছে ছেলের? সুখী হও। বলতে বলতে মীরাকে এক হাতে জড়িয়ে ধরল। মীরা মৃদু হাসে। কারিরা বেগম চলে গেলে মীরা আয়নায় নিজেকে ঘুরে ফিরে দেখতে লাগল। কতক্ষণ পর একজন সার্ভেন্ট এলো। মীরাকে বলে গেল রিহান তাকে পাশের রুমে যেতে বলেছে। মীরা সার্ভেন্টকে যেতে বলে শাড়ির আঁচল সুন্দর করে পেছনে থেকে জড়িয়ে নিজের শরীরের উন্মুক্ত স্থানগুলো আড়াল করে নিল। পাশের রুমেরটা গেস্ট রুমে। মীরা এসেছে পড়ে এমনটাই জেনেছে। ভয়ে ভয়ে দরজাটা বাহির থেকে ঠেলে দিতে এটা ভেতরের দিকে চলে গেল। মীরা দেখল পুরো রুম অন্ধকার। তবে নাসারন্ধ্রে গিয়ে ফুলের গন্ধ তীব্রভাবে ঠেকাল। মীরা ফুলের গন্ধে গা ঘুলিয়ে আসে। এত কড়া গন্ধ। মীরা নাক শাড়ির আঁচলে দিয়ে চেপে ধরে, যার ফলে মসৃণ পেট উন্মুক্ত হয়। ভীতি নিয়ে ডাকল, রিহান ভাই। একবার, দুইবার, পরপর 4 বার ডাকল। সারা শব্দ না পেয়ে মীরারও এবার কান্না পেয়ে গেল। ঠোঁট উল্টে কেঁদে দিবে দিবে ভাব, তখন পেটে কারোর শীতল হাতের স্পর্শ পেল। মীরারও হৃৎপিণ্ডের গতি দ্বিগুণ হল। নিজের হাত সেই হাতের উপর আলতো করে রাখল। অন্ধকারে এদিক ওদিক তাকাতে তাকাতে মিনমিন করে বলে উঠল, ভয় পেয়েছিলাম আমি। আপনি এখানে ছিলেন?
আমি এখানে ছিলাম বলে রিহান মীরার কোমর টেনে ধরে নিজের সাথে মিশিয়ে দরজা বন্ধ করে। এরপর দরজার কাছে সুইচ টিপে লাইট অন অফ করে। মীরার সর্বপ্রথম নজর পড়ল স্যুট বুট পরা রিহান ভাইয়ের দিকে। সুন্দর শরীরে কালো রঙের প্যান্ট, কালো ব্লেজার, সাদা শার্ট, হাতে কালো রঙের একটা দামি ঘড়ি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, এলোমেলো চুল। মীরা সামনে রিহান ভাইয়ের দিকে তাকিয়ে থমকে গেল। আশেপাশে তাকাতে ভুলেছে মেয়েটা। রিহান মীরার কোমর এক রাখা অবস্থায় আরেক হাতের তর্জনী আঙ্গুল নিজের কপালে ঘষে ঠোঁট কামড়ে হাসে। রিহানের অধর কোণে হাসি দেখে মীরা লজ্জা পায়। দৃষ্টি ঘুরিয়ে অন্যমনস্ক হয়ে গেল রিহানের সৌন্দর্যে। কিন্তু হঠাৎ আবার মনে পড়ে এত ফুলের সুবাস কোথায় থেকে আসছে, তাই ঘাড় বাঁকিয়ে এবার পেছনে বিছানার দিকে তাকিয়ে অবাক হয়। কাচের দেয়ালের পাশে সাদা বিছানায় লাল গোলাপ আর বেলিফুলের সৌন্দর্যের আরো দ্বিগুণ সৌন্দর্য ফুটে উঠেছে বিছানা। আর পাশে একটা সেন্টার টেবিলে যেটা সাদা একটা কেক রাখা। মীরা সেদিকে তাকিয়ে থাকা অবস্থায় রিহান মোলায়েম স্বরে কানের কাছে বলে উঠল, হ্যাপি বার্থডে মাই ওমেন। মীরা অবাক হলো। সে তো ভুলেই গিয়েছিল আজ তার জন্মদিন। রিহান মীরাকে নিয়ে কেকটার কাছে গেল। নিচু হয়ে বউকে নিয়ে কেক কাটতে উদ্যত হয়। এদিকে মীরা মুগ্ধ হয়ে রিহানের মুখের দিকে তাকিয়ে আছে। রিহান এটা দেখে ফের হাসে। মীরা যেন জান যায় যায় অবস্থা। দ্রুত দৃষ্টি সরিয়ে কেক কাটে। রিহানকে খাইয়ে দেয়। রিহান নিজেও একটু কেক মীরার মুখে দেয়। পরপর দুবার দিতে মীরা খেয়ে নিল। রিহান বিরক্ত হলো। এই মেয়ে একটুও রোমান্টিক নয়, শুধু লজ্জা সলকলা। যেটা করার ইচ্ছে হচ্ছে সেটা এই মেয়েকে দিয়ে হবে না। অগত্যা বাধ্য হয়ে নিজের মুখে একটু কেক নিয়ে তড়িতগতি বউয়ের অধর আঁকড়ে ধরে। মীরারও চোখ অটোমেটিক বেশ গোল গোল আকৃতি ধারণ করল। রিহান সময় নিল। সময়টা অঙ্ক কষার মতো অবস্থায় কেউ রইল না। ছাড়া পেয়ে মীরা উল্টো ঘুরে দাঁড়িয়ে শ্বাস নিতে ব্যস্ত হল। রিহান প্যান্টের পকেটে হাত গুজে ধপাস করে কাছে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়াল। মিনিট 3 সময় নিয়ে মীরা নিজেকে শান্ত করল। তবে ভেতর থেকে পুরোপুরি নয়। রিহান ভাই যে তাকে শান্ত হতে আজ দিবেও না সেটা মীরা ভালো করে বুঝতে পারছে। মীরা শাড়ির আঁচল ঠিক করে রিহানের দিকে ঘুরে দাঁড়াতে রিহান দেয়ালের ঠেস ছেড়ে এক ঝটকায় মেয়েটাকে কোলে তুলে নিল। মীরা চমকে গিয়ে নিজের এক হাত পুরুষটার কাঁধে দিয়ে গলা জড়িয়ে ধরে আরেক হাতে বুকের কাছের ব্লেজার খামচে ধরে। রিহান মীরার দিকে অপলক তাকিয়ে থেকে ধীর পায়ে এগিয়ে বিছানায় ফেলে দিল মীরাকে। মীরার সর্বাঙ্গে ঝাঁকুনি খেল। নরম তুলতে গদিতে একটু ব্যথা পায় না মেয়েটা। ভীতি নিয়ে তাকিয়ে থাকে সামনে দাঁড়ানো পুরুষটাকে। গায়ের ব্লেজার খুলতে দেখে লজ্জা এসে মুখশ্রী এসে ভর করল। রিহান ব্লেজার খুলে নিচে ফেলে টাই ইন খুলে শার্টের বোতাম অর্ধেক খুলে বিছানায় এসে মীরারও উপর নিজের ভর ছাড়ে। ঘাড়ে হাত রেখে মাথা উঁচু করে নিজের মুখের কাছে নিল। দুই জোড়া অধরে অধর স্পর্শ করছে এমন অবস্থায় রয়েছে। দুজনের নিঃশ্বাসের গতিবিধি শনাক্ত করতে পারছে দুজন। মীরা আলগোছে নিজের দুই হাতে রিহানের গলা জড়িয়ে ধরে। রিহান ওর আশকারা পেয়ে সেকেন্ড সময় অপেক্ষা করল না। সাথে সাথে বউয়ের অধর মেতে উঠল। দীর্ঘ এক চুম্বন করে বউকে ছাড়ল। সাথে নিজের বেহায়া হাতের স্পর্শ চলমান। মীরা চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। মেয়েটা একটুতে হাঁপিয়ে যায়। সামনের পুরুষটা বুঝতে পারে মেয়েটা তাকে সামলাতে হিমশিম খায়, কিন্তু এতে যেন পুরুষটা আনন্দিত হয়। দিগন্ত ঘনিষ্ঠ করল নিজের সাথে মেয়েটাকে। গলা মুখ গুজে টুপটাপ বৃষ্টির ন্যায় চুমুতে ভরিয়ে দিতে লাগল। অতঃপর থামল, নিজেই বলে উঠল, কাছে চাই যান। মীরা এমন মাতাল অবস্থায় অবাক হল। জোরে বেশ কয়েকবার শ্বাস টেনে মিহিস্বরে বলল, কাছেই তো আমি। রিহান মীরার গলায় মুখ গুজা অবস্থায় মাদকাসক্ত কণ্ঠে বলে উঠল, আরও কাছে। পরপরই মেয়েটাকে নিজের শরীরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। শেষ রাতের দিকে রিহান ক্লান্ত হল। বউকে বুকে নিয়ে শুয়ে আছে।
মীরা নাক ঘষে রিহানের উন্মুক্ত বুকে। রিহান আড়ালে হাসল। পরক্ষণেই জিজ্ঞেস করল, খারাপ লাগছে? বাজে আপনি। মীরা মিনমিন করে বলে উঠল। রিহান বউয়ের মুখ নিজের বুকের উপর থেকে তুলে অধর আঁকড়ে ধরল। অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে মীরার কপালে চুমু খেয়ে শান্ত স্বরে বলল, এটার জন্য তুমি দায়ী। পাগলে করে দিচ্ছিলে। রিহানের ঘুম ভাঙ্গে বুয়ার ডাকে। রিহান আসছি বলে আগে নিজের উন্মুক্ত বুকের উপর শুয়ে থাকা নিজের বউকে দেখল। মেয়েটার শরীরে শুধু একটা শার্ট। এলোমেলো চুল ঠিক করে দিয়ে বালিশে শুইয়ে ফ্লোর থেকে ফোন হাতে নিল। কাল রাতে এটার খবর ছিল না। কিছু পড়ার শব্দ রাতে হয়েছিল। তখন রিহান হুঁশে ছিল না। রিহান তখন উন্মাদ। মীরা বললেও পাত্তা দেয়নি তখন। অতঃপর ফোন চেক করল। 100+ কল দেখে মাথা চক্কর দিল। সাথে ঘড়ির কাঁটায় সময় 9:30। কল লিস্ট চেক করে দেখল কেউ বাদ যায়নি তাকে কল করা থেকে। কাজল থেকে শুরু করে সবাই কল করেছে। রিহান ফোন রেখে মীরাকে মৃদু স্বরে ডাকল। মীরা শেষ রাতের দিকে ঘুমিয়েছে, তাই উঠাতে বেশ বেগ পেতে হলো। দুজন ফ্রেশ হয়ে নিচে গেল। মীরা একটা পাকিস্তানি 3 পিস পরেছে যার হাতাগুলো বেশ বড়, আর ওড়না দিয়ে সুন্দর করে শরীর ঢেকে নিল। বুয়া খাবারের কথা বললেও রিহান নিষেধ করে দিল। বউকে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে এলো। ইফাত তার জিপ গাড়ি রেখে গিয়েছে। একটা 5 তারকা রেস্টুরেন্টের সামনে রিহান গাড়ি থামিয়ে মীরাকে নিয়ে ভেতরে গেল। সেখানে নাস্তা করল তারা। যদিও সকাল আর এখন নেই। 10:30টার মতো বাজে তখন। এরপর নাস্তা করে রিহান গ্রামের উদ্দেশ্যে ছুটল। রাস্তায় একবার গাড়ি পুলিশে ধরল। রিহান ড্রাইভিং লাইসেন্স দেখাতে আর ঝামেলা করেনি। তারপর একজন পুলিশ রিহানকে দেখে চিনে ফেলল। মেয়র এর ভাগ্নে। এরপর কিছুক্ষণ কথা বলল। রিহান বিরক্ত হল। কোনো রকম তাড়া দেখিয়ে দ্রুত আবার ছুটল। মীরার মাথায় কিছু ঢুকছে না। বাড়িতে একবার জিজ্ঞেস করেছে কারোর কিছু হয়েছে, এত কেন তড়িঘড়ি করে বাড়ি যাচ্ছে রিহান। কিন্তু রিহান কিছু বলেনি। তার উপর মীরার শরীরটা খারাপ, তাই শুধু চুপচাপ সব দেখতে লাগল। প্রায় 2 ঘন্টা পর 12টার দিকে ওরা এসে বাড়িতে পৌঁছালো। তবে মীরাদের নয়, শেখ বাড়িতে। মানুষের হই হুল্লোড়ের আর সাজসজ্জা দেখে মীরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। রিহান গেইটে এর কাছে গাড়ি থেকে নেমে দারোয়ানের কাছে চাবি দিয়ে মীরাকে কোলে তুলে নিল। মীরা চমকে উঠল। চারদিকে মানুষ। মীরা রিহানের গলা জড়িয়ে ধরে ফিসফিস করে রিহানের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, কি করছেন কি রিহান ভাই? চারদিকে মানুষ। সবাই কি ভাববে? আই ডোন্ট কেয়ার। রিহানের নির্লিপ্ততা জবাব। মীরারও অল্পস্বল্প রাগ হল। এতটা বেহায়া পরিচয় দেওয়া কি আছে বুঝে পেল না। মীরা যখন বিরক্তিকর মুখে অন্যদিকে তাকিয়ে তখন রিহান আবার বলে উঠল, গত রাতের পরেও তোর আমাকে দেখে ভাই ভাই ফিল হচ্ছে। আমি নিজেও কনফিউজড হয়ে যাচ্ছি, আসলে আমি তোর মামাতো ভাই নাকি জামাই। মীরা থমথম খেল। দৃষ্টি এলোমেলো ঘুরিয়ে রিহানের দিকে তাকিয়ে দেখল রিহান সামনে তাকিয়ে হাঁটছে। রিহান সোজা মীরাকে নিয়ে লিভিং রুমে গেল। বাড়ির ভেতর শেখ বাড়ির সবাই বসে আছে। মীরাকে নিচে নামিয়ে রিহান দাঁড়িয়ে রইল মীরার পাশে। রমজান শেখ নাতির দিকে এতক্ষণ তাকায়নি। এ পর্যায়ে এসে তাকালো। গম্ভীর স্বরে বলে উঠল, আরো আগে এলে ভালো হতো দাদু ভাই। তোমার ফুপিমণি আসেনি, আনতে যেতে হবে না। রিহান সাথে সাথে জিজ্ঞেস করল, তুমি রেডি? হ্যাঁ। তাহলে চলো। তারপর তারা বেরিয়ে গেল। রিহান যাওয়ার আগে মীরাকে ইশারায় বলে গেল জলদি ফিরবে। মীরা বুঝতে পারল তার মাকে আনতে যাচ্ছে, তাই মন ভালো হয়ে গেল। তখন রেহনুমা বেগম এলো। ঈশিতা এসে মীরাকে জড়িয়ে ধরে। রেহনুমা বেগম মীরার কপালে চুমু খেল। ঈশিতাকে বলল,
ওকে রুমে নিয়ে যা, মেয়েগুলো কখন থেকে অপেক্ষা করছে। ঈশিতা সহ আরো 2-3 জন মেয়ে মীরাকে নিয়ে উপরে চলে গেল। মীরা এই নিয়ে 4বার এসছে শেখ বাড়ি, তাই সব জানা। ওরা সবাই মীরাকে নিয়ে ঈশিতার রুমে গেল। সেখানে একজন মেকআপ আর্টিস্ট ছিল। মীরা যেতে শুরু হলো তাদের অত্যাচার। প্রথম ফ্রেশ হলো, এরপর শুধু লেহেঙ্গার উপরের পার্টটা পরে টাওয়াল গায়ে দিয়ে বসল। শরীরে বিভিন্ন অংশ লালচে হয়েছে কালকে রাতে রিহানের পাগলামির ফলে। মীরা এত সব আয়োজন দেখে বুঝতে সক্ষম হলো এই জন্য কাল কারিরা বেগমকে এরপর আর দেখতে পায়নি। সবাই আগে থেকে এসব প্ল্যানিং করে রেখেছিল ভেবে মীরা খুশি হলো। তার সব স্বপ্ন পূরণ হচ্ছে। ভালোবাসার মানুষটাকে পাওয়ার মতো ইচ্ছে আর কোনো কিছুতে থাকে না। তবে নিজের ভালোবাসার মানুষটাকে পাওয়ার সাথে সাথে কিছু ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হলেও মন্দ হয় না। শেখ বাড়ি এত সুন্দর করে সাজিয়েছে, কোনো সেন্টারের থেকে কম নয়, বরং আরো সুন্দর দেখাচ্ছে। চারপাশে মানুষ ছড়িয়ে ছুটিয়ে আছে। মীরার মা অনেক বছর পর নিজের বাবারও বাড়িতে এসে একদম চুপ হয়ে গেলেন, শুধু চারদিক দেখতে লাগলেন। এই রিহানকে একসময় কোকিয়া নিজের সন্তানের মতো আগলে রেখেছে, ভালোবাসা আদর যত্ন সব দিয়েছে। কোকিয়া বেগমকে সবাই ঘিরে দাঁড়িয়ে দেখছে। কারিরা বেগম, রেহনুমা এবং রিহানের কাকি দাদি সবাই আহ্লাদ করছেন। কত কি যে বলছে দেখাচ্ছে, যেন তাদের মাঝে গভীর সম্পর্ক। হ্যাঁ, গভীর সম্পর্ক, পুরন সম্পর্ক, তবে তাদের মাঝে বেশ কিছু বছর দূরত্ব ছিল। কোকিয়া নিজের মাঝে জোরটা ধরে রাখতে পারল না। স্বামীর জন্য খারাপ লাগলেও সবার সাথে স্বাভাবিক হলেন। শাহনাজের মা শাহনাজ এসছে। কমলা বেগম নীনা বেগম এর সাথে গল্প ব্যস্ত হল। শাহনাজ উপরে গিয়ে মীরা র সাথে কথা বলল। সাজ কমপ্লিট হতে অনেক সময় গড়ালো। পুরুষরা নামাজে গেল, ফিরে এসে বিয়ে পড়াবে। তখন মীরাকে নিচে আনা হলো। মীরা নিজের মাকে সবার মাঝে এমন হাসি খুশি বসে আড্ডা দিতে দেখে খুশিতে কেঁদে দিল। কোকিয়া মেয়ের কান্নার খবর পেয়ে সেখান থেকে উঠে এলো। সবাই এলো পেছনে পেছনে। কোকিয়া মেয়েকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল। ততক্ষণে সব পুরুষ চলে এসছে। মীরাকে ঘোমটা দিয়ে বরের পাশের সোফায় বসানো হলো। মীরা লাল টকটকে দোপাট্টার আড়াল থেকে আর চোখে পাশে বসা সাদা রঙের পাঞ্জাবি পাজামা পরিহিত নিজের ব্যক্তিগত পুরুষটাকে এক পলক দেখে মুগ্ধ হল। বিয়ে তাদের হয়েছে, তাই আর বিয়ে পড়ায়নি, শুধু নতুন করে রেজিস্ট্রার করে। সব মানবিমান শেষ করে কোকিয়া নিজের শাশুড়িকে নিয়ে সন্ধ্যায় ফিরে গেল। মীরার পুরোটা সময় ভালো কাটলেও মাকে বিদায় দিতে তার কষ্ট হলো। অদ্ভুত এক কষ্টে চোখ দিয়ে শুধু টপ টপ করে জল পড়ে। কোকিয়া নিজের ও কষ্টে বুক ব্যথা হয়, চোখ জ্বলে। ভালোবাসার মানুষ, প্রাণপ্রিয় স্বামীকে হারিয়ে একমাত্র মেয়ের মুখ চেয়ে তিনি সব ভুলে গিয়েছিল। আজ যেন মেয়েকে পোর করে দিয়ে সে সব কষ্ট এসে বুকে আবার তাজা হলো। সবার বোঝানোর পর মীরা কিছুটা শান্ত হয়। সব ফর্মালিটি শেষ করতে রাত 8:30 বাজল। মীরা কিছু খেল না, এমনি রুমে চলে গেল। রিহানের কাকি রেহনুমাকে বেশি জোর করতে বারণ করলেন। জানালেন রিহানের কাছে খাবার দিয়ে দিবে। রিহান মাত্র বাইরে থেকে এসছিল নিজের বন্ধুদের বিদায় দিয়ে। তখন রিহান মায়ের কাছে আসে, আর রেহনুমা বেগম বুয়াকে বলে একটা প্লেটে দুজনের জন্য পর্যাপ্ত খাবার নিয়ে রিহানের কাছে দিয়ে মীরাকে খাইয়ে দিয়ে নিজেও যেন খেয়ে নেয় বলে দিল। রিহান কোনো কিছু না বলে উপরে নিজের রুমে চলে এলো খাবার প্লেট নিয়ে। ঈশিতা সহ কিছু মেয়ে দাঁড়িয়েছিল রিহান রুমের দরজার সামনে। রিহান বিনাবাক্যে নিজের ওয়ালেট ঈশিতার হাতে দিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, ইফাত কোথায়? ভাইয়া ছাদে গিয়েছে একটু আগে। ঈশিতা ওয়ালেট পেয়ে খুশি হলেও নিজের ভাইয়ের কথা বলায় কিছুটা মনমরা হয়ে যায়। তার ভাই আগে প্লেবয় টাইপ ছিল, কিন্তু এখন তার চালচলন দেখে মনে হচ্ছে বদলে গিয়েছে। কিন্তু তারপরও একটা সময় সে শিশিরকে অবহেলা করেছে, মূল্য দেয়নি থাকতে। এখন হারানোর যন্ত্রণা তো উপলব্ধি তাকে করতে হবেই। রিহানের কথায় ঈশিতার ভাবনা ছেদ ঘটে। ওর দিকে নজর রাখবি।
এখানে এনআইডি বাদে সব রেখে কাল সকালে ওয়ালেট ফেরত দিবি। রিহান কথাটা শেষ করে 1 সেকেন্ড অপেক্ষা করে না, দরজা বন্ধ করে দিল। মীরা নিজের সব গহনা খুলছিল। রিহানকে দেখে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার মনটা খারাপ মায়ের জন্য। রিহান বুঝতে পারে। খাবার প্লেট রেখে মীরাকে সাহায্য করল। মীরা সব গহন খুলে একটা 3 পিস নিয়ে ওয়াশরুম চলে গেল। ফ্রেশ হয়ে সেই 3 পিস পরে বেরিয়ে এলো। লেহেঙ্গা রিহান নিজে নিয়ে হ্যাঙ্গারে রাখল। মীরাকে বলল, তুই বসো, আমি ফ্রেশ হয়ে এসে খাবার খাইয়ে দিচ্ছি। রিহান মীরার কথা শোনার অপেক্ষা না করে ওয়াশরুম চলে গেল একটা টাওয়াল হাতে। ফিরে এলো একদম শাওয়ার নিয়ে। টাওয়াল বদলে ট্রাউজার আর গেঞ্জি পরে নিল। মীরা আর চোখে সব দেখল। এরপর রিহান এসে মীরার পাশে বসে। মীরা নিজেই রিহানকে খাইয়ে দিতে লাগল। রিহান একটু অবাক হলো, তবে কিছু বলল না, খেয়ে নিল চুপচাপ। এরপর খাওয়া শেষ। মীরা হাত ধুয়ে আসতে রিহান ওর হাতে একটা রিং পরিয়ে দিল। মীরা মৃদু হাসল। রিহান মীরাকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করার কিছু নেই জান, কাছেই তো, যখন ভালো লাগে চলে যাবে, নয়তো মাকে এখানে এনে রেখে দিবে, কিন্তু রাতে কোথাও থাকা যাবে না। পরপর রিহান আবার সাবধান করে দিয়ে বলে। মীরা মুচকি হাসল। রিহান ওর রিং পোড়ানোর হাতের উল্টো পিঠে চুমু খেল। তখন ব্যালকনি থেকে টম ছুটে এলো। রিহান মীরা দুজনে প্রথমে চমকে উঠল। পরে মীরা টমকে দেখে খুশি হল, আর রিহান বিরক্ত। মীরা টমের কাছে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে ওকে টমকে আদর করতে লাগল। রিহান কপালে তর্জনী আঙ্গুল ঘষে বিড়বিড় করে আওড়াল, এই দেখো উনি আমার রোমাঞ্চে বাগার দিতে হাজির। ইফাদ অনেক চেষ্টা করেও আজ এতদিনে শিশিরের সাথে যোগাযোগ করতে পারেনি। সব রকম চেষ্টা করেছে। আজ আবার কাজল এর কাছে কল করেছে। কাজলকে 3-4 বার কল দেওয়ার পর রিসিভ করল। বাংলাদেশে অনেক বেলা হলেও সুইজারল্যান্ড একদম ভোর। কাজল কল রিসিভ করে বেশ রেগে বলে, স্লা, কাল রাত 3টা বাজে কাজ শেষ করে ঘুমিয়েছি, আর তুই এত সকাল সকাল কল করে আমার ঘুমের 12টা বাজিয়ে দিলি। শিশিরকে একটু বল না কথা বলতে প্লিজ, সারা রাত ঘুমুতে পারিনি। ইফাদ মিনতি করে বলল। কাজলের একটু মায়া হয়, তবে ইফাদ যা করেছে সে সব মনে পড়ে নিজেকে সামলে নেয়। শোয়া থেকে উঠে বসল। গম্ভীর স্বরে বলল, আমার বোনকে কখনো আমি কোনো ব্যাপার ফোর্স কিনি, আর করবও না। ওর যা ভালো মনে হবে তাই করবে। ওর ভাই হিসেবে আমি ওকে অলওয়েজ সাপোর্ট করে যাবে ওর পাশে থেকে। আর তোর বন্ধু হয়ে আমি তোকে উপদেশ দিচ্ছি, চেষ্টা করতে থাক। ইফাদ বুঝতে পারে কাজল তাকে কোনো সাহায্য করবে না, তার নিজের কিছু করতে হবে। আর কিছুক্ষণ কথা বলে কল রাখল ইফাদ। এরপর বেরিয়ে এলো রুম থেকে। করিডোরে এসে দেখল রিহান মীরা নিচে যাচ্ছে। মীরা ইফাদকে দেখে মিষ্টি করে হাসে। বিনিময়ে ইফাদ মলিন মুখে নিজেও হাসে। এরপর সে চলে এলো। ইফাদ রিহানের কাছে এগিয়ে এসে বলল, কথা ছিল। রিহান কিছু বলে না, ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। মীরা পেছনে ফিরে শুধু এটুকু দেখল তাদের মধ্যে কি কথা হচ্ছে কিছু শুনতে পেল না। তবে ইফাদকে যে রিহান ভালোই শাসাচ্ছে মীরা কিছুটা আন্দাজ করতে পারে। আর ভেবে নিল হয়তো শিশিরকে নিয়ে কথা হচ্ছে দুজনের মাঝে। এরপর মীরা নিচে চলে এলো। এদিকে রিহান অনেক রেগে আছে। চোখ মুখ শক্ত করে কঠিন স্বরে বলল, দেখ বেশি বাড়াবাড়ি করবি না। আমার বোন শিশির, তুই তোর লিমিটের মধ্যে থাক, নিজের মতো থাক। যা বলবি তাতে সাহায্য করব আমি তোকে, কিন্তু শিশিরের থেকে তো দূরেই থাক তুই। রিহান প্যান্টের পকেটে এক হাত গুজে আরেক হাতের তর্জনী আঙ্গুল উঁচিয়ে কথাগুলো বলে চলে গেল সেখান থেকে। ইফাদ পেছনে মলিন মুখ করে দাঁড়িয়ে রইল। রিহানের কথাগুলো তার একটু খারাপ লাগেনি, বরং এসবের জন্য নিজেকে দায়ী করল। রিহান মীরা আজ কোকেয়া বেগমের সাথে দেখা করতে যাচ্ছে।
সকালে নাস্তা করে ওরা বেরিয়ে এলো। রিহান সেই নিজের জিপ গাড়ি চালাচ্ছে। মীরা পাশে কালো একটা শাড়ি পরে বসে আছে, তার কোলে টম। আর রিহান কালো শার্ট, চোখে রোদ চশমা, হাতে কালো রঙের দামি একটা ঘড়ি, শার্টের হাতা ফোল্ড করা। মীরা আর চোখে একটু পর পর দেখে যাচ্ছে রিহানকে, আর টমের শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। রিহান গম্ভীর মুখে বসে আছে। সে যে মীরাকে দেখছে না তেমন নয়, দেখছে একটু পরপরই, তবে মুগ্ধতা নিয়ে নয়। গম্ভীর মুখশ্রী পুরুষটার। মীরা ভেবে পায় না কিসের জন্য এমন হুতম প্যাঁচার মতো মুখ করে রেখেছে এই রিহান ভাই। সে কারণ খুঁজতে লাগলো, তবে পাচ্ছে না। সকালেও ভালোই হাসি খুশি দেখাচ্ছিল। মীরা যখন এসব ভাবতে ব্যস্ত, রিহান তখন গম্ভীর স্বরে শুধালো, বলেছিলাম বাড়ির বাইরে শাড়ি না পরতে, তাও পরতে হলো। মীরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে রিহানের দিকে। সে শাড়ি পরতে চায়নি। কারিরা বেগম, রেহনুমা বেগম এবং রিহানের দাদি নীনা বেগম শাড়ি পরতে বলেছে। যেহেতু নতুন বউ, কিছু দিন শাড়ি পরলে ভালো হয়, মানুষজন আসা যাওয়া করে। মীরা কিছু বলতে যাচ্ছিল এ ব্যাপারে, রিহান তার কথা বলার সুযোগ না দিয়ে নিজে আগে বলে উঠল, কিছুদিন মায়ের কাছে থাক, প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো শেষ কর, আমি ঢাকা থেকে ফিরে এসে তোকে নিয়ে যাব। মীরা ফিরতে কিছু বলে না, শুধু চুপচাপ বসে শুনে গেল। দুপুরে খাবারটা খেয়ে রিহান চলে গিয়েছে। মীরা আর তার মধ্যে এই সময়ের মাঝে একবারও কথা হয়নি। মীরারও অভিমান হয়, তাকে সবাই যখন শাড়ি পরতে বলছিল তখন তো রিহান নিজেও সেখানে ছিল, তাহলে তখন কেন কিছু বলেনি? আর এখন এটা নিয়ে তার উপর বা কেন রাগ দেখাচ্ছে? সে তো সবার মুখের উপর না বলতে পারেনি, কিন্তু রিহান তো বলতে পারত। এতে করে মীরারও অভিমান হলো। আজ কোকিয়া স্কুল থেকে ছুটি নিয়েছে। মেয়ে জামাই যাওয়ার পর সারাটা বিকেল আর কোনো কাজের ঝামেলা নেই। কমলা বেগম উঠানে গাছের পরিচর্যা করছেন। কোকিয়া তেল নিয়ে এসে দরজার সিঁড়িতে বসলেন। মীরাকে ডাকল। মীরা আসতে কোকিয়া মেয়েকে টেনে নিজের সামনে বসিয়ে দিল। লম্বা কোমরের নিচের সমান চুলগুলোর মাঝে সিথি কাটলেন। মীরা টমকে কোলে নিয়ে চুপচাপ মন মরা হয়ে উঠানে কাজ করতে থাকা দাদির দিকে তাকিয়ে রইল। বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে ভ্রমণের সবচেয়ে সহজ ও দ্রুত মাধ্যম হল বিমান। সরাসরি ফ্লাইট না থাকলেও বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে এক বা একাধিক ট্রানজিট নিয়ে সুইজারল্যান্ডে পৌঁছানো সম্ভব। আর ইফাদও সেইভাবেই যাবে। রিহান ঢাকা এসে জানতে পারল ইফাদ খুব শীঘ্রই সুইজারল্যান্ড যাচ্ছে। যেহেতু তার ও পূর্বে রিহানদের সাথে যাওয়ার কথা ছিল, সেক্ষেত্রে তার তেমন অপেক্ষা করতে হবে না। কিন্তু সে কাউকে এ ব্যাপারে কিছু জানায়নি। রিহান একমাত্র ব্যক্তি যার সাথে ইফাদ এ বিষয় শেয়ার করেছে। ইফাদ আপাতত চৌধুরী বাড়িতে রয়েছে। রিহান তাকে মেসেজ করে নিজের রুমে ডাকল। ইফাদ এলো 2-3 মিনিটের মাথায়। রিহান নিজের গিটার নিয়ে ব্যালকনিতে বসে আছে। আজ সে গ্রামে ফিরবে না, ইচ্ছে করে যাবে না। এদিকে নিজেকে স্থির রাখাও অসম্ভব হয়ে যাচ্ছে, তাই গিটার নিয়ে বসেছে। ইফাদ আসা মাত্র রিহানের পাশে ফ্লোরে বসল। রিহান গিটারের টুংটাং শব্দ করে যাচ্ছে। ইফাদের ভালো লাগে রিহানের গিটার বাজানো। সে মুগ্ধ হয়, চুপ করে বসে রইল। প্রায় অনেকটা সময় রিহান গিটার বাজায়। ইফাদ তো কিছু সময়ের জন্য ভুলেই গিয়েছিল তাকে এখানে কেন ডাকা হয়েছে। তবে গিটারের শব্দ বন্ধ হওয়ার পরপরই তার মনে পড়ল রিহান তাকে ডেকেছে। কিন্তু কেন ডেকেছে সে জানে না। রিহান গিটারটা দেয়ালের সাথে হেলিয়ে ঠেস দিয়ে রাখে। ইফাদ রিহান কি বলবে সেই অপেক্ষায়। তাদের মধ্যে পিনপতন নীরবতা চলছে। রিহান কিছু সময় চুপ থেকে বলে উঠল, 1 মাসের মধ্যে যদি আমার বোনকে মানাতে না পারিস তাহলে ওর পিছু ছেড়ে দিবি। অন্যথায় যদি মেনেও যায়, তারপর আগের মতো কোনো কষ্ট যদি তুই আমার বোনকে দেওয়ার চিন্তাও করিসই, তাহলে সেটা তোর জন্য ভালো হবে না। ইফাদ জানে রিহান নিজের বোনকে যতটা ভালোবাসে, ঠিক তেমন শিশির এবং রিহানের 2 বোন ঈশিতা ইরাকেও একই রকম ভালোবাসে। শেখ বাড়ির 3 মেয়েকে যেমন চোখে দেখে, ঠিক শিশিরকে তেমন। ছেড়ে দেব,
রিহান ইফাদের কথায় গম্ভীর মুখখানা মৃদু হাসি টেনে বলল, ছাড়তে যেন না হয় সেটা প্রার্থনা করি। দিন রাত মিলিয়ে আজ 8 দিন হলো রিহান এলো না গ্রামে। মীরার প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়েছে, তবে কথা হয় রোজ। আজ আসবে রিহান। কোকিয়া মেয়ে জামাইয়ের জন্য যা পারছে বিকাল থেকে রান্নাবান্নায় ব্যস্ত। মীরা ঘরদোর গোছাচ্ছে। শাহনাজ সন্ধ্যায় এলো। মীরা কতক্ষণ আড্ডা দিল শাহনাজের সাথে। কাজল আসবে মাস 2-1-এর মধ্যে, তখন বিয়ের প্রস্তাব দিবে শাহনাজের মায়ের কাছে। শাহনাজ সব বলে মীরাকে এসবও বলল। মীরা খুশি হলো। শাহনাজ মানুষটা ভীষণ ভালো, এত ভালোবাসে মীরাকে কখনো প্রতিবেশী কিংবা দূরের কেউ ভাবেনি। সব সময় বড় বোনের মতো আগলে রাখে। শাহনাজকে রাতের খাবার খাইয়ে তবেই ছাড়ল কোকিয়া। এরপর রাত 8টা বাজতে বাজতে সব গুছিয়ে নিয়ে অপেক্ষা করতে লাগলো। গ্রামে রাত 8টা বাজে মানে অনেক রাত। চারদিকে নিস্তব্ধতা। কমল বেগমও আজ জেগে বসে আছে নাতজামাইয়ের জন্য। 8:30 বাজার পর গেইটে কেউ নক করে। কোকিয়া, কমলা বেগম, 2 বউ শাশুড়ি দুজনে গেল। বেশ শোরগোল হলে বাহিরে। মীরা উকি দিয়ে বরাবর এর মতো রিহানের পাগলামি দেখল। অনেক বাজার, ফল, মিষ্টি, আরো কত কি এনেছে। রিহান কিছু সময় পর মীরার রুমে এলো। মীরা তখন রিহানের জন্য একটা গামছা আর ট্রাউজার নিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো শেখ বাড়ি থেকে আসার সময় মীরা সাথে নিয়ে এসছে। মীরা দাঁড়িয়েছিল তখন রিহান হুট করে মেয়েটার দেহখানা আগলে ধরে নিজের সাথে। এলোমেলো হলো। মীরা তার হাতের গামছা শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে থাকে। রিহান মেয়েটাকে পুরো এলোমেলো করে দিয়ে ছাড়ল। নিজের অধর মুছে বাঁকা চোখে তাকিয়ে নিজের গা থেকে শার্ট খুলে এরপর সেটা আলনায় রেখে বাহিরের ওয়াশরুমে গেল। মীরা নিজেকে স্বাভাবিক করে, তারপর ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়ালো। রাত 9:30 বাজতে বাজতে খাওয়া দাওয়া আড্ডা সব শেষ হলো। কমলা বেগম চলে গেল নিজের রুমে। কোকিয়া সবকিছু গুছিয়ে রেখে রুমে যেতে একটু লেট হলো। তার ঠিক 1 মিনিট পর রিহান মীরা চুপি চুপি দাদির রুমে গেল। মীরা খুব সাবধানে জানালাটা খুলল। এরপর আগে রিহান বাহিরে নামলো। এরপর মীরাকে কোমর জড়িয়ে ধরে নিজের বুকের উপর নিয়ে নামিয়ে নিল। কুয়াশাচ্ছন্ন রাত, চারদিকে ঝিঝি পোকার ডাক। অন্ধকারে জোনাকি পোকা। মীরা খুশিয়ার দেখে কে। গ্রামে থাকলেও এই রকম মুহূর্তের সাথে সে আগে কখনো সাক্ষাৎ করেনি। রাতে বাড়ির বাহিরে যাওয়া কখনো হতো না, খুব বেশি প্রয়োজন না হলে। সেখানে এসব ভাবা অসম্ভব। মীরা খুশিতে রিহানের একটা হাত শক্ত চেপে ধরে আছে। রিহান মীরার স্পর্শে অনুভব করতে পারছে মেয়েটাই সামান্য কিছুতে কতটা না খুশি। রিহান মেয়েটাকে লাখ টাকার গহনা যখন দিয়েছিল মেয়ে তখন ও বোধহয় এতটা খুশি হয়নি। রিহান মীরার মাথায় চুমু খেল। মৃদু স্বরে জিজ্ঞেস করল, অনুভূতি বলো, কেমন লাগলো? মীরা নিজের একটা হাত বাড়িয়ে দিয়ে কয়েকটা জোনাকি ধরার ট্রাই করে। সফলও হয়। মেয়েটা বেশ খুশিই আছে। আর এখন জোনাকি পোকা ধরতে পেরে আরো খুশি। তার কণ্ঠে তার প্রমাণ পেল। মীরা বেশ উচ্ছ্বসিত হয়ে বলল, অনুভূতি বলে প্রকাশ করা সম্ভব নয়, তাহলে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দাও। মীরা কিছু বোঝার আগে অন্ধকারে নিজের অধর রিহানের দখলে অনুভব করল। পুরুষ তার মাতাল করা স্পর্শ। মীরার হাতে যে মুঠো করে জোনাকি পোকাগুলো বন্দি করে রেখেছিল সেগুলো ছাড়া পেয়ে আবার উড়ে গেল। রিহান ভাইয়ের স্পর্শ পেয়ে যেমন করে উড়তে লাগলো তার অনুভূতিগুলো। সকালে ঘুম ভেঙে মীরার সর্বপ্রথম নজর পড়ল ঘুমন্ত রিহান ভাইয়ের মুখের দিকে। রিহান ভাইয়ের গতকাল রাতের করা পাগলামির কথা মনে পড়ে মেয়েটা লজ্জায় লাল নীল বর্ণ ধারণ করল। রিহানকে ঠেলে সরিয়ে উঠে বসল। পা টিপে টিপে বাহিরে ওয়াশরুমে গেল। সাথে নিয়ে গেল নিজের জামা কাপড়। রিহান তখন ঘুমে বিভোর। মীরা একবারে গোসল দিয়ে অজু করা তবেই এলো রুমে।
কাপড় নিজের রুমে থাকা রশিতে মেলে দিয়ে রিহানকে ডাকল। রিহান নড়েচড়ে উঠল তো নাই, উল্টো মেয়েটাকে নিজের বাহুতে নিয়ে বিছানায় ফেলে শক্ত করে জড়িয়ে ধরে ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করল, এত সকালে উঠেছ কেন? আরো ঘুমাও, আমাকেও ঘুমোতে দাও। মীরার হার্টবিট ফাস্ট চলছে। এত গভীর সংস্পর্শ পেয়েও মেয়েটা এখন নিজেকে সামলে নিতে পারে না। হিমশিম খায় একটু ছুঁয়ে দিলে। রিনরিন স্বরে ডেকে উঠে বলল, উঠুন প্লিজ, একসাথে নামাজটা অন্তত পড়ুন। রিহান পিটপিট করে তাকিয়ে উঠে বসল। মীরা রদিকে কত সময় অপলক তাকিয়ে রইল। এদিকে দাদি উঠার সময় হয়ে যাচ্ছে, মীরা রিহানকে তাগাদা দিল। রিহান মীরা রদিকে বিরক্তিকর চোখে তাকালে। মীরা থমথম খেল। রিহান বিরক্তিকর স্বরে বলে উঠল, একসাথে নামাজটা অন্তত পড়ুন কেন? যখন শাওয়ার নিতে গেলি তখন এই কথাটা বলা যায়নি? কথাটা বলে থামল রিহান। এরপর আবার গম্ভীর স্বরে বলে উঠল, এই কথা না বলার অপরাধে তোকে আবার এখন এই মুহূর্তে রিহান শেখের সাথে শাওয়ারে যেতে হবে। মীরা চমকে উঠল। বিস্ময় চোখ জোড়া আপনা আপনি বড় বড় আকৃতি ধারণ করল। ছুটাছুটি করল নিজেকে রিহানের থেকে ছাড়ানোর, কিন্তু লাভ কিছু হলো না। রিহান মীরাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে কাঁধে তুলে নিল মেয়েটাকে। মীরা ভয়ে চোখ বন্ধ করে রিহানের পিঠে নখরে আঁচড় কাটে। রিহান ব্যথা পায়, কিন্তু টু শব্দ করে না, বরং সে মীরার এই বাচ্চামো এনজয় করল। অধর কামড়ে হাসে। ওয়াশরুমে গিয়ে দরজা লক করে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে মীরাকে নিজের পিঠ দেখিয়ে বলল, রাক্ষসী, এভাবে করে কেউ? জীবনে কারোর সামনে খালি গায়ে যাওয়ার পথ রাখেনি বেয়াদব। মীরা দাঁত কিরমির করে। অসভ্য পুরুষ, নিজে এর চেয়ে বেশি করেছে। মীরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল যেন। আচমকাই নিজের গলার ওড়না সরিয়ে আঙ্গুল তুলে ক্ষতস্থান দেখিয়ে বলল, আপনি কি করেছেন একবার ভালো করে দেখুন। রিহান তাকিয়ে আছে মীরার ওদিকে। যা দেখে থমথম খেয়ে চুপ করে গেল মীরা। রিহান এক পা দুই পা করে মীরার ওদিকে এগিয়ে গেল। মীরা পিছিয়ে গেল। রিহান একদম মীরার কাছে গিয়ে ঝর্ণা ছাড়ে। ঝিরিঝিরি করে পানি পড়ে দুজনকে ভিজিয়ে দিয়ে গেল। দুপুরে খেয়ে দিয়ে মীরা রিহান শেখ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পরন্ত বিকেল তখন। শীতের আগাম বার্তা পরিবেশটা বেশ মণিমুগ্ধকর দৃশ্য হয়ে ধরা দিচ্ছে। টম মীরার কোলে বসে নাক ঢেকে ঘুমোচ্ছে। মীরা ওর পিঠে আলতো চাপড় মারে। বজ্জাত বিড়াল। মালিকন যেমন ঠিক তেমন তার পোষা বিড়াল। দুজন একরকম। রিহান এক মনে গাড়ি চালাচ্ছে। শেখ বাড়িতে পৌঁছাতে বেশি সময় লাগল না। মীরাকে নিচে রেখে রিহান নিজের রুমে চলে গেল। এদিকে সবার সাথে মীরা গল্প মেতে উঠল। ঈশিতা এখনো ঢাকা ফিরে যায়নি। মীরা শুনেছে এবার নাকি রিহানদের ফ্ল্যাটে উঠবে ওরা। চৌধুরী বাড়িতে থাকবে না আর। রিহান সেখান থেকে নিজের কোম্পানির যাতায়াত সুবিধা হবে। মীরারও যদিও যাওয়ার ইচ্ছে নেই শহরে, এখন রিহানকে রাজি করাতে হবে। শিশির কাজল একটা ফ্ল্যাটে থাকছে, যদিও আগে তাদের মামার বাড়ি থাকত। তবে কোনো অজানা কারণে এখন আর সেখানে থাকছে না দুজন। রিহান যাওয়ার পরপরই কাজল আলাদা ফ্ল্যাট নিয়েছে। একজন কেয়ারটেকার আছে, রান্নাবান্না বাসা গোছানো, এবং ফ্ল্যাটে একটা রুমে তিনি থাকেন। মহিলাটা বাংলাদেশি। শিশিরের কাজলের অনেক খেয়াল রাখে। বয়স মোটামুটি 40 ছাড়িয়েছ। সকাল 8টার মধ্যে শিশির নিজের ক্লাসের জন্য বেরিয়ে যায়। তার পরপরই কাজল। আবার মাঝে মধ্যে দুজনেই একসাথে বেরিয়ে যায় আর ফিরে আসে রাতে। মাঝে আর কেউ আসে না। কিন্তু আজ হঠাৎ বেলা 11টা বাজে বাড়ির কলিং বেল বাজায়। কেয়ারটেকার ভাবুক হয়। দরজা খুলে ইফাদকে ভ্রু কুঁচকালেন। তবে হাবভাব দেখে কিছুটা আন্দাজ করে হয়তো কাজলের কোনো রিলেটিভ হবে। আর পোশাক আশাক বাঙালি একটা স্টাইল রয়েছে, তাই বাংলাতে তিনি সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করল, কাকে চাই? আমি ইফাদ। কাজল আমার শালাবাবু, গম্ভীর স্বরে বলল ইফাদ।
মহিলা তবুও কেমন করে যেন তাকিয়ে আছে। ইফাদ নিজের ফোন বের করল, কল করল কাজলের নাম্বারে। ভাগ্য ভালো, আসার আগে রিহানের থেকে সিম কার্ডটা নিয়ে এসেছিল। 2বার রিং হতে কাজল রিসিভ করে। ইফাদ কিছু সময় কথা বলে রেখে এগিয়ে এসে মহিলার সামনে দাঁড়িয়ে বলে উঠল, কাজল আসছে। মহিলা কি ভেবে ভেতরে আসতে বলল। দরজা খোলা রেখে কিচেনে গিয়ে পানি নিয়ে এলো। ইফাদ পানি খেয়ে গ্লাস রাখতে হন্তদন্ত হয়ে ভেতরে প্রবেশ করল কাজল। কাছেই একটা কাজে এসছিল কাজল, আর ইফাদ এসছে শুনে সব কাজটাজ ফেলে ছুটে এসছে। ইফাদ কাজলকে দেখে বেশ খুশি হলো, এগিয়ে এসে হাগ করল। কাজল থম মেরে তখনও দাঁড়িয়ে আছে। ইফাদ এসছে, এই প্লে বয় সুইজারল্যান্ড চলে এসছে। বিশ্বাস হচ্ছে না। প্রায় অনেকটা সময় লাগলো সব বিশ্বাস করতে। ইফাদের আপ্যায়ন যেন কোনো রকম ত্রুটি না থাকে। সব বুঝিয়ে দিয়ে আবার কাজে চলে গেল কাজল। ইফাদ বায়না ধরল শিশিরের ভার্সিটির ঠিকানা বলতে, কিন্তু কাজল বুঝালো শিশির এখন ক্লাসে থাকবে, তাই এখন গিয়েও কোনো লাভ হবে না। ইফাদ মনক্ষুণ্ণ হলেও বিশ্বাস করে নিল কাজলের কথা। মীরা শহরে যাচ্ছে না। রিহানকেও বাধ্য হয়ে রোজ অফিস শেষ আবার গ্রামে ফিরতে হচ্ছে। রিহানের একটু জার্নি বেশি হয়। মীরারও মায়া লাগে, তাই ঠিক করল সামনে মাস থেকে রিহানের সাথে চলে যাবে। আজ রিহান ফিরলে এ ব্যাপারে কথা বলবে। বাড়ির সবাই খেয়ে দিয়ে ঘুমোতে চলে গিয়েছে। রেহনুমা বেগম এত সময় বসে থাকলেও মীরা রাত 11:30 বেজে যাওয়াতে ঠেলে ঠুলে রুমে পাঠালেন। এদিকে নিজে বসে রইল, কিন্তু মনটা ছটফট করছে। এত রাত কখনো করে না রিহান। মীরা লিভিং রুমে ঘড়ি দেখল, 12টার কোঠা ছাড়াতে মীরা কিছুটা অস্থির হল। কল করল বেশ কয়েকবার, ফোনটা বন্ধ দেখাচ্ছে, অথচ 9:30টার দিকেও ফোন খোলাই ছিল। রিহান কল করে মীরার সাথে কথা বলেছে, আর হঠাৎ করে আবার এখন ফোন বন্ধ, তাই টেনশনে পড়ে গেল মেয়েটা। ছটফটানি নিয়ে রাত বাড়তে লাগল। একটা সময় রাত 1:30 বেজে গেল। মীরা না পেরে রেহনুমা বেগমকে ডাকল। তিনি মীরার কাছে ঘটনা শুনে স্বামীকে কল লাগালো। এক এক মীরা, ছোট মামি, ঈশিতা সবাই লিভিং রুমে এসে জড়ো হলো। রিয়াজ শেখ বাড়ি নেই, কোম্পানির কোনো এক কাজে চট্টগ্রাম গিয়েছেন। উনার কাছে খবর পৌঁছানো পর আতিক চৌধুরী কল দিল রেহনুমা বেগমের কাছে। এরপর তিনি আশ্বস্ত করলেন সকালের আগে খোঁজ পাওয়া যাবে। পুলিশকে ইনফর্ম করেছেন তিনি। এভাবে ছটফট করতে করতে সকাল হয়ে গেল। মীরা এলোমেলো হয়ে সোফায় বসে আছে। নীনা বেগম নাতনির এই অবস্থা দেখে দুঃখ প্রকাশ করছেন একটু পর পর। সকাল 7টা বাজে ঈশিতা নিজের রুম থেকে ছুটে এলো। টিভি অন করে নিউজ চ্যানেল খুঁজতে লাগলো। ঈশিতার মা মেয়ের এমন কাজে রেগে গেলেন। তবে নিউজ চ্যানেলে নিউজ দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। তাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কোনো বডি শনাক্ত করতে পারেনি এখনো পুলিশ। তবে গাড়িটা রিহান শেখের, আর তার ফোন ওয়ালেট গাড়ির ভেতর পাওয়া গিয়েছে। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে একটা বড় খাল রয়েছে। পুলিশ ধারণা করছে অ্যাক্সিডেন্টের পর হয়তো বডি এই খালে পড়ে গিয়েছে। মীরা যেন পাগল হলো। সোফায় ছেড়ে এক লাফে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে বলতে লাগলো, এটা আমার রিহান হতে পারে না। ইসি, টিভি বন্ধ করো, এসব মিথ্যা কথা। তোমার ভাইয়ের কিছু হতেই পারে না। আমাদের এখনো অনেকটা পথ একসাথে চলা বাকি যে। আমি রিহান ভাইয়ের কাছে যাব। আম্মা, একবার যাইতে দাও আমারে। আম্মা, যাইতে দাও না প্লিজ। মীরা তখন জ্ঞান হারিয়ে ফেলেছিল। আর একটু আগে যখন জ্ঞান ফিরল তখন থেকে কেঁদে যাচ্ছে। সমান্তালের সাথে করা পাগলামির কথা না হয় বাদেই দেওয়া যায়। কোকিয়া মেয়েকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে শান্ত করতে চেষ্টা করে। লাভের লাভ কিছু হচ্ছে না এতে। কোকিয়া নিজেও কাঁদছে। অল্প বয়সে বিধবা হয়েছেন তিনি। সংসার ঠিকই করেছেন, কিন্তু স্বামীর ভালোবাসা বেশিদিন ভাগ্যে জুটেনি। স্বামী মারা গিয়েছে, তিনি সন্তানের মুখের দিকে তাকিয়ে শাশুড়ি নিয়ে সংসারে থেকেছে।
বাপ ভাই প্রভাবশালী হওয়াতে গায়ে লাগেনি তেমন কিছু। সামনাসামনি না করলেও আড়ালে তাকে শেখ বাড়ির প্রতিটা সদস্য সাহায্য করেছেন। কিন্তু মেয়ের যে তেমন কিছুই নেই। কি করে বাঁচবে মেয়ে এই হতভাগা জীবন নিয়ে? মীরা কাঁদতে কাঁদতে আবার জ্ঞান হারিয়ে ফেলল। কোকেয়া বেগম মেয়েকে শুয়ে দিল, মাথায় তেল দিয়ে দিল, কিন্তু চোখ দিয়ে তার পানি অঝরে পড়ছে। বড্ড আফসোস হচ্ছে এটা ভেবে, মেয়ে কি তবে তারই কপাল নিয়ে পৃথিবীতে এলো? খোদার দরবারে কি একটু ভিন্ন রকম চাইতে পারেনি? কোকেয়া বেগম অন্তরে যেন আজ রক্তক্ষরণ হচ্ছে। স্বামী হারিয়ে তিনি পাথর ছিলেন, আর আজ মেয়ের অনিশ্চিত জীবনের কথা ভেবে দিশেহারা। তিনি যখন এসব ভাবছিল তখন কেউ একজন রুমে এলো হন্তদন্ত হয়ে। এসেই হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আপামনি রিহান বাবা পাওয়া গেছে। মীরা মায়ের কলিজা কাঁপছে। পাওয়া গিয়েছে, শুধু এতটুকুতে তিনি সন্তুষ্ট হতে পারল না। হ্যাঁ, কথাটা খুবই অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে, কিন্তু সত্যি এটাই, তিনি এতে খুশি হতে পারছে না। তার আরও একটু বেশি কিছু চাই। আল্লাহর কাছে মনে মনে সেই চাওয়া খুব করে চাইল। মন প্রাণ দিয়ে মেয়ের জীবনটা তার মতো এমন না করার অনুরোধ করল। জি হোবা দিয়ে ঠোঁট ভিজিয়ে চোখের জল মুছে নিলেন। খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, কোথায় আছে ও? ঠিক আছে? মনে মনে চাইলে উত্তর যেন পজিটিভ আসে। ভালো একটা খবর চাইছেন তিনি। এখন কতটুকু সেটা ভালো হবে আশঙ্কা করতে পারছেন না। ভয়ে আতঙ্কে খিচে আছেন তিনি। বুয়া কিছুটা মলিন স্বরে জানালো, হসপিটাল পাইছে শুনলাম, কিন্তু এর বেশি কিছু কইতে পারলাম না আপামনি। কোকেয়া মেয়ের কাছে বুয়াকে বসতে বলে নিজে দ্রুত টলতে টলতে নিচে এলেন। লিভিং রুমে তখন একজন ফোনে কথা বলতে ব্যস্ত। ঢাকা থেকে কারিরা বেগম আতিক চৌধুরী সেই ভোরে চলে এসছে। আপাতত সবাই রিহানকে যে হসপিটাল আছে সেখানে যাচ্ছে। কোকেয়া আসতে রিহানের বাবা কোকেয়া বেগমকে শর্টকাট করে খবরটা দিল। এরপর মীরার খেয়াল রাখতে বলে সবাই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। কোকেয়া ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মেয়ের জীবন যেন তার জীবনের মতো এমন অভিশপ্ত না হয় সেই কামনা করতে লাগলেন। গতকাল শিশিরের দেখা পেল ইফাদ। শিশিরের সাথে কথা বলার মতো সুযোগটা পাচ্ছে না। গতকাল ইফাদ সন্ধ্যা পর্যন্ত শিশিরের জন্য অপেক্ষা করেছিল। শিশির যখন বাসায় এলো তখন ইফাদকে দেখে অবাক হলে ও মেয়েটা কোনো প্রতিক্রিয়া না করে নিজের রুমে গিয়ে সেই যে রুমের দরজা আটকেছে আর খুলেনি। বাহিরে ও আসেনি, ওই মহিলাটা রুমে খাবার দিয়েছে। ইফাদ তককে তককে আছে। এর মধ্যে একদম ভোরে বাংলাদেশ থেকে কল এসছে। আতিক চৌধুরী কাজলকে কল করেছে। যেহেতু ইফাদ কাজলের সাথে রয়েছে, সে ও শুনতে পেল রিহান অ্যাক্সিডেন্ট করেছে, আর পুরো 11 ঘন্টা পর তার খোঁজ পাওয়া গিয়েছে। কাজল অস্থির হল। ইফাদকে বলতে সে ও অস্থির হয়ে কল লাগালে নিজের বাবার কাছে অবশেষে খবর পেল রিহান এখন হসপিটাল রয়েছে, তবে খবর খুব বেশি সুবিধার নয়। কাজল ইফাদ দুজনেই বন্ধুর, এমন মর্মান্তিক দশায় পাগল প্রায়। একসাথে সেই শৈশব থেকে সুখ দুঃখে একে অপরের পাশে থেকেছে, আর আজ বন্ধু তাদের মৃত্যুর সাথে লড়াই করছে। তারা সেটা কিভাবে এই সুদূর বসে দেখবে? অপেক্ষা তারা করতে পারবে না, প্রয়োজনে কাছে বসে থাকবে। কাজল নিজের বোন সহ ইফাদের ইমার্জেন্সি বাংলাদেশ ব্যাক করার বন্দোবস্ত করতে চলল। শিশির খবর পেয়ে অনেকটাই উতলা হয়ে পড়েছে। সবার কাছে একে একে ফোন করল। মীরা খোঁজ নিল। মীরা সকাল থেকে অজ্ঞান শুনে শিশিরের বুকের ভেতর ধুকপুক করছে। মেয়েটা নিশ্চিত এবার ভয়টা একটু বেশি পেয়েছে। বয়স কম, তার উপর পরপর এমন ঘটনা ঘটছে মেয়েটার সাথে। শিশিরের খারাপ লাগে মীরার জন্য। মন প্রাণ দিয়ে চাইল মেয়েটার সাথে যেন খারাপ কিছু না হয়, আর তার ভাই কেউ যেন আল্লাহর সুস্থতা দান করে। মীরাকে জ্ঞান ফিরতে না দেখে কোকেয়া মেয়েকে হসপিটাল নিল। ডক্টর জানালো অতিরিক্ত দুশ্চিন্তায় মেয়েটা দুর্বল হয়ে পড়েছে। তাছাড়া গতকাল দুপুরের পর মেয়েটা আর কিছু খায়নি। তার উপর এত বড় একটা খবর পেয়ে নিজেকে শক্ত রাখা এই বয়সে মীরার মা মেয়ের কাছে বসে রইল। রিহান একই হসপিটালে রয়েছে, তবে তাকে ঢাকা নেওয়ার তোড়জোড় চলছে।
কোকিয়া এক পর্যায়ে এসে আবার চাইল মেয়ের আজ জ্ঞান না ফিরুক। মেয়ের কষ্ট তার সহ্য হচ্ছে না, কিন্তু এই দোয়াটা করে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, তার আগে মীরারও জ্ঞান ফিরল। আবার সেই পাগলামি। রিহানকে তখন কোনো রকম প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আতিক চৌধুরী ভাগ্নেকে আকাশপথে ঢাকা নিতে চাইলে ডক্টর এতে সাপোর্ট করল না, জানালো অ্যাম্বুলেন্সে করে নেওয়ার জন্য। এটার ব্যবস্থা করতেও খুব বেশি সময় লাগলো না। রিহানকে অ্যাম্বুলেন্সে তোলার আগে মীরা পাগল হয়ে ছুটে এলো। কেঁদেকুটে মেয়েটার অবস্থা নাজেহাল অবস্থা। শত বারণ করেও কেউ আটকাতে সক্ষম হলো না। তার এক কথা, আমি রিহান ভাই এর সাথে যাব। কোকিয়া মেয়েকে অসুস্থ বলেও আটকাতে পারে না। মীরারও জবাব, আমি আর অসুস্থ হব না আম্মা। রেহনুমা বেগম মীরা রিহানের সাথে আর সামনে ড্রাইভারের সাথে রিহানের বাবা। 1.5 ঘন্টা সময় নিয়ে দ্রুত তারা হসপিটাল পৌঁছালো। গাড়িতে মীরা ছটফট করেছে পুরোটা সময়। রিহানের মুখে অক্সিজেন মাস্ক লাগানো। মীরা আসার সময় পুরো রাস্তা রিহানের ব্যান্ডেজকৃত মাথায় হাত বুলিয়ে এসছে। হসপিটাল এসে ও মেয়েটা একটুও কাঁদল না। রেহনুমা অবাক হলো। গতকাল রাত থেকে মেয়েটা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছে অনেকবার। সেই মেয়েটা হঠাৎ করে কেমন শক্ত হয়ে গেল। তবে একটু ভালো লাগলো মেয়েটা নিজেকে একটু হলেও সামলাতে পারছে। পরিস্থিতি যেমন হোক, সেটা বুঝতে পারা, নিজেকে সামলে নেওয়া, এটাই মুখ্য। ভেঙ্গে পড়া কোনো সমাধান নয়। ঢাকা রিহানের চাচি ঈশিতা আর কোকিয়া নীনা বেগম বাদে আর বাকিরা সবাই চলে এসছে। দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষার পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বেরুল এবং আতিক চৌধুরীর সাথে বলল সব ঠিকঠাক। এখন রাতের মধ্যে জ্ঞান ফিরলে তবে আর কোনো ভয় থাকবে না। এটুকু খবর পেয়ে সবাই শুকরিয়া আদায় করল। কারণ রিহানকে যখন হসপিটাল আনা হয় তখন তার পালস ও নাকি খুঁজে পাওয়াও যাচ্ছিল না বলে ডক্টররা তাকে মৃত ভেবেই নিয়েছিল। দীর্ঘ সময় সে পানির নিচে ছিল, তার উপর মাথায় আর বুকের হাড়ে আঘাত। কিন্তু আল্লাহর অশেষ রহমতে রিহান বেঁচে গিয়েছে। বেশ ভালো একটা কেবিন দেওয়া হয়েছে রিহানকে। সেখানে সোফায় চিন্তিত মুখে বসেছিল কেউ, তো কেউ আবার দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুনছে কখনো জ্ঞান ফিরবে রিহানের। মীরা বসে আছে রিহানের বেডের পাশের একটা টুলে। তখন একজন নার্স এসে স্যালাইন খুলে আবার একটা লাগালো। এর মধ্যে রিহান নাড়াচাড়া করতে লাগলো। নার্স ডক্টর ডাকলো। ডক্টর এসে চেক আপ করে মুচকি হেসে বলল, ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন, বাট বি কেয়ারফুল। ডক্টরের নির্দেশনা মেনে অবশ্যই চলাফেরা করতে হবে। রিহান তখন পিটপিট করে সবার মাঝে মূর্ছা যায় যায় করছে, সেই মীরার দিকে তাকিয়ে আছে। মীরার মুখ বেদনার ছাপ স্পষ্ট, কিন্তু চোখে ক্লান্তি। রিহান বুঝতে পারছে তার জন্য মেয়েটা আবারও কষ্ট পেয়েছে। কত সময়? পুরো 1 দিন 1 রাত। রিহানের বুক ভারী হয়ে আসে। বুকের একপাশে ব্যান্ডেজ টনটন করছে সেখানে। তবুও একটা হাত উঁচিয়ে মীরাকে ইশারায় কাছে ডাকল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে মীরা শাশুড়ির আড়ালে দাঁড়ালো গিয়ে। রিহান বিস্ময় কোনো কিছু ভাবতে ভুলে গেল।